প্রায় 20,000 বছর আগে একটা ছোট্ট উপজাতির মধ্যে বাস করত এক কিশোর। ছোটবেলা থেকেই সবাই আশা করত একদিন সে তার বাবার মতোই দুর্ধর্ষ শিকারী হবে, কারণ তার বাবা শুধু পরিবারের কর্তা নন, পুরো দলের প্রধানও ছিলেন। শক্তি, সাহস আর শিকারের দক্ষতার জন্য সবাই তাকে সম্মান করত। তাই ছেলের ওপরও প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। কিন্তু একটা বড় সমস্যা ছিল, ছেলেটার মন অন্য সবার মতো ছিল না। অস্ত্র বানাতে সে অসাধারণ দক্ষ হলেও কাউকে আঘাত করার কথা ভাবলেই তার মন নরম হয়ে যেত। একদিন সে নিজের হাতে বানানো ধারালো বর্ষার ফলা বাবাকে দেখায়। বাবা সেটা দেখে খুব খুশি হন এবং সিদ্ধান্ত নেন এবার ছেলেকে নিয়ে বার্ষিক মহিষ শিকারে যাবেন। মা দূর থেকে সবকিছু দেখে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন, কারণ তিনি আগেই বুঝেছিলেন এই শিকারের সফর মোটেও সহজ হবে না। কয়েকদিন পর শিকারের দল রওনা দেয়। পথেই তাদের দেখা হয় আরেকটি অন্য দলের সঙ্গে। সবাই গল্প করে, হাসি মজা করে, আর ছেলেটার বাবা গর্ব করে নিজের ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। যদিও ভেতরে ভেতরে তিনি জানতেন আসল পরীক্ষা এখনো বাকি, কারণ অস্ত্র বানানো আর শিকার করা কখনো এক জিনিস নয়। কিছু দূর এগোতেই সামনে একটা বুনো শূকর দেখা যায়। বাবা সুযোগটা হাতছাড়া করতে চান না। তিনি ছেলেকে বলেন, এটাই সময়, শুধু একটা আঘাত করলেই সবাই খাবার পাবে। কিন্তু ছেলেটা প্রাণীটার দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। তার চোখে শিকার নয়, বরং একটা নিরীহ প্রাণী ভেসে ওঠে। সে তো উল্টো ভাবতে শুরু করে প্রাণীটাকে বাড়ি নিয়ে গিয়ে একটা নাম দেবে। পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হতবাক হয়ে যায়। তিনি ছেলেকে বোঝালেন, এই পৃথিবীতে দয়া দেখাতে গেলে বেঁচে থাকা যায় না। আজ যদি তুমি ওদের না মারো, কাল ওরাই তোমাকে মেরে ফেলবে। কিন্তু কথাটা শেষ হতেই যেন প্রকৃতি নিজেই তার প্রমাণ দিতে প্রস্তুত হয়ে গেল। ঠিক তখনই একটা বিশাল ভয়ঙ্কর বাঘ ঝাঁপিয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই একজন শিকারীকে মেরে ফেলে। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ প্রতিক্রিয়া দেখানোর সুযোগও পায় না। বাবা তখন বলেন, এই কারণেই আমি তোমাকে সতর্ক করেছিলাম। আর সেই মুহূর্তে ছেলেটাও বুঝে যায় এই পৃথিবী তার কল্পনার মতো কোমল নয়। তবুও তাদের সামনে এগোতেই হয়, কারণ আসল লক্ষ্য এখনো বাকি ছিল। কিছুক্ষণ পর তারা বিশাল এক মহিষের পাল খুঁজে পায়। সবাই মিলে পরিকল্পনা করে পশুগুলোকে পাহাড়ের কিনারার দিকে তাড়িয়ে নিয়ে যাবে, যাতে নিচে পড়ে গেলে সহজেই শিকার করা যায়। বাবা আবার ছেলেকে সাহস দিয়ে বলেন, এবার আর পিছিয়ে যেও না। কিন্তু ছেলেটার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তার আত্মবিশ্বাস এখনো ফিরে আসেনি। পরের মুহূর্তেই সবাই একসঙ্গে দৌড়ে চিৎকার করতে করতে মহিষগুলোর দিকে ছুটে যায়। চারদিকে ধুলো উঠতে থাকে। আতঙ্কে পুরো পাল ছুটতে শুরু করে। অনেক মহিষ পাহাড় থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই একটা বিশাল মহিষের সামনে পড়ে যায় ছেলেটা, হাতে বর্ষা, সামনে সুযোগ। তবুও শেষ মুহূর্তে সে আবার থেমে যায়। প্রাণীটাকে হত্যা করতে তার মন রাজি হয় না। আর এই এক মুহূর্তের দ্বিধাই তার জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হতে চলেছিল। রেগে যাওয়া বিশাল মহিষটা প্রচণ্ড জোরে তাকে গুঁতো মেরে সোজা পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে দেয়। পাথরে আঘাত খেতে খেতে সে অনেক নিচে গিয়ে পড়ে। উপরে দাঁড়িয়ে থাকা সবাই ধরে নেয় এত উঁচু থেকে পড়ে কেউ আর বাঁচতে পারে না। কিন্তু তারা জানত না এটাই আসলে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রার শুরু। পাহাড়ের এত উঁচু থেকে পড়ার পর সাধারণত কারো বেঁচে থাকার কথা নয়, কিন্তু ভাগ্য যেন এখনও ছেলেটার পাশে ছিল। যদিও সেই বাঁচাটাও কোনো আশীর্বাদের মতো নয়। শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছে। তার একটা পা ভেঙে গেছে, আর চারপাশে শুধু নির্জন পাহাড়ি জঙ্গল, যেখানে সাহায্য চাওয়ার মতো একজন মানুষও নেই। এখানে পড়ে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই অসহ্য যন্ত্রণা নিয়েও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু প্রকৃতি যেন আজ তার ধৈর্য আর সাহস দুটোরই শেষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই হঠাৎ আবহাওয়া বদলে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল ঝড়। মুহূর্তের মধ্যে ঠান্ডা বাতাস আর বৃষ্টিতে তার পুরো শরীর জমে যেতে থাকে। কোনোভাবে ভারসাম্য ধরে রাখতে না পেরে সে আবার নিচে গড়িয়ে পড়ে, আর এবার সোজা তীব্র স্রোতের নদীতে ভেসে যায়। নদীর পানির সঙ্গে লড়াই করতে করতে সে বুঝতে পারে আজ যেন মৃত্যুই তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কখনো পাথরে ধাক্কা খাচ্ছে, কখনো স্রোতও তাকে টেনে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নদীর তীরে উঠে এলেও তার শরীরে আর প্রায় কোনো শক্তিই অবশিষ্ট থাকে না। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে নিজের ভাঙা পায়ের দিকে তাকায়। তখন দলের বড়দের শেখানো একটা কৌশল তার মনে পড়ে। আশেপাশে ডালপালা আর লতা দিয়ে সে নিজের জন্য একটা অস্থায়ী স্প্লিন্ট বানিয়ে ফেলে। ব্যথা একটুও কমে না, কিন্তু অন্তত হাঁটার মতো অবস্থায় আসে, কারণ তার সামনে আর কোনো বিকল্প নেই। বাড়ি ফিরতে হলে নিজের শক্তির উপরই ভরসা করতে হবে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার একাকী বেঁচে থাকার কঠিন লড়াই। কয়েক মাইল পথ পেরিয়ে সে একটা গাছে উঠে আশ্রয় নেয়। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে ঠিক কোথায় এসে পড়েছে। এখন তার সামনে একটাই লক্ষ্য, যেভাবেই হোক বেঁচে থাকা। কিন্তু সমস্যা হলো বেঁচে থাকতে হলে খাবার দরকার, আর সে এখনও কোনো প্রাণীকে হত্যা করার মানসিকতা তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গাছের গায়ে থাকা পোকামাকড় আর লার্ভা খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করে। দৃশ্যটা যতই অস্বস্তিকর হোক,
তখন ওর কাছে সেটাই ছিল। মাঝে মাঝে মানুষ এমন অবস্থায় পড়ে যেখানে পছন্দ বলে আর কিছু থাকে না, শুধু টিকে থাকার চেষ্টা থাকে। কিন্তু তার দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। হঠাৎ নিজে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। সে তাকিয়ে দেখে একদল ক্ষুধার্ত নেকড়ে গাছটার চারপাশ ঘিরে ফেলেছে। তাদের চোখে একটাই লক্ষ্য, আজকের রাতের খাবার। ছেলেটা জানতো বেশিক্ষণ গাছে লুকিয়ে থাকলেও লাভ নেই, একসময় ওরা ঠিকই তাকে নিচে নামিয়ে ফেলবে। তাই শেষ সাহসটুকু জড়ো করে সে নিজের বর্ষা শক্ত করে ধরে আর মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। ঠিক তখনই একটা নেকড়ে লাফিয়ে ওঠে। আত্মরক্ষার জন্য সে নিজের বর্ষা চালায়। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই বাকি নেকড়েগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু যে নেকড়েটাটা আঘাত পেয়েছিল সে আর দৌড়াতে পারে না, দূরে বসে শুধু যন্ত্রণায় কাঁপতে থাকে। এখানেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। যেখানে অন্য কেউ হলে সুযোগ বুঝে প্রাণীটাকে মেরে ফেলত, সেখানে ছেলেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। কারণ তার চোখে এটা আর শত্রু নয়, বরং একটা আহত প্রাণী। সে নেকড়েটাকে কাঁধে তুলে একটা নিরাপদ গুহায় নিয়ে আসে। তারপর আশেপাশের গাছগাছরা থেকে ওষুধি পাতা সংগ্রহ করে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। হয়তো সে তখনও বুঝতে পারেনি এই ছোট্ট সিদ্ধান্তটাই একদিন ইতিহাস বদলে দেবে। কারণ সেই আহত নেকড়েটাও ধীরে ধীরে বুঝতে শুরু করে সব মানুষ একরকম নয়। আর ছেলেটাও প্রথমবার অনুভব করে ভয়ের জায়গায় বিশ্বাস জন্মাতে খুব বেশি কিছু লাগে না, কিন্তু সামনে আরও বড় সমস্যা অপেক্ষা করছিল। নেকড়েটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে ঠিকই, কিন্তু সে তো মাংসাশী প্রাণী। তাকে বাঁচিয়ে রাখতে হলে খাবার লাগবে। কয়েক ঘন্টা আগেও যে প্রাণীটা তাকে মেরে ফেলতে পারত, এখন সেটাই তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সাহায্য চাইছে। ছেলেটা বুঝতে পারে নেকড়েটা বেঁচে থাকবে কিনা সেটা অনেকটাই তার উপর নির্ভর করছে। কিন্তু সমস্যা হলো নেকড়ে ঘাস খায় না, আর সে নিজেও এখনও শিকার করার কথা ভাবলেই অস্বস্তি অনুভব করে। তবুও ক্ষুধা কাউকে বেশি দিন আদর্শবাদী থাকতে দেয় না। পরদিন সকালে গুহার বাইরে বেরোতেই সে একটা ছোট খরগোশ দেখতে পায়। প্রাণীটা এতটাই নিরীহ আর সুন্দর যে কয়েক সেকেন্ডের জন্য সে আবার দ্বিধায় পড়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এটা শুধু তার নিজের ক্ষুধার প্রশ্ন নয়, আহত নেকড়েটার জীবনও এর সঙ্গে জড়িয়ে আছে। অনেক কষ্টে নিজেকে শক্ত করে সে প্রথমবারের মতো স্বীকার করে। কাজটা করার পর তার মুখে কোনো বিজয়ের হাসি নেই, বরং এক ধরনের অপরাধ বোধ কাজ করে। কিন্তু যখন নেকড়েটা খাবার খেয়ে ধীরে ধীরে শক্তি ফিরে পেতে শুরু করে, তখন সে বুঝতে পারে কখনো কখনো বেঁচে থাকার জন্য কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আর এটাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের শিকার। কয়েকদিনের মধ্যেই নেকড়েটা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। ছেলেটা ভাবে এবার ওকে বিদায় দেওয়া উচিত। তাই সে একটা লাঠি দূরে ছুড়ে দিয়ে ইশারা করে যেন নেকড়েটা নিজের দরে ফিরে যায়। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। নেকড়েটা দৌড়ে গিয়ে লাঠিটা মুখে করে আবার তার কাছেই নিয়ে আসে। ছেলেটা বিস্ময়ে তাকিয়ে থাকে। সে আবার লাঠিটা ছুড়ে দেয়, আর নেকড়েটাও আবার সেটা ফিরিয়ে আনে। বরফে ঢাকা সেই ভয়ঙ্কর পৃথিবীর মাঝখানে অনেক দিন পর প্রথমবারের মতো ছেলেটার মুখে হাসি ফুটে ওঠে। তখনও সে বুঝতে পারেনি মানুষ আর কুকুরের হাজার বছরের সম্পর্কের বীজ হয়তো তো এই মুহূর্তেই রোপিত হচ্ছে। শেষ পর্যন্ত সে মেনে নেয় নেকড়েটা আর তাকে ছেড়ে যাবে না। তাই তাকে সঙ্গী করেই বাড়ির পথে হাঁটা শুরু করে। এখন তাদের লক্ষ্য একটাই, নিরাপদে ফিরে যাওয়া। চারদিকে বরফ, হাড় কাঁপানো ঠান্ডা, ক্ষুধা আর ক্লান্তি। তবুও এবার সে একা নয়। নেকড়েটা আশেপাশের গন্ধ শুকে বিপদের আগাম সংকেত দেয়, আর ছেলেটা খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে। ধীরে ধীরে ভাষাহীন এক বিশ্বাস তাদের দুজনকে এমনভাবে বেঁধে ফেলে যা রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। একদিন তারা বরফে ঢাকা একটা পরিত্যক্ত তাঁবুর কাছে পৌঁছে যায়। বাইরে বসে আছে জমে যাওয়া এক মৃত শিকারী। দৃশ্যটা ভয়ঙ্কর হলেও ছেলেটার চোখে অন্য একটা জিনিস ধরা পড়ে। লোকটার পাশে পড়ে আছে একটা ধনুক আর তীর। আগে কখনো এমন অস্ত্র ব্যবহার করেনি, কিন্তু বুঝতে পারে এটা বর্ষার চেয়ে অনেক বেশি কার্যকর। দূর থেকে শিকার করা যাবে আর কম ঝুঁকিতে খাবার জোগাড় করা সম্ভব হবে। নেকড়েটা অবশ্য জিনিসটার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে, যেন ভাবছে মানুষ এত জটিল অস্ত্র নিয়ে কেন এত আগ্রহী। তবুও ছেলেটা ধনুক আর তীর সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই কঠিন যাত্রায় নতুন যে কোনো সুবিধায় বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। ঠিক তখনই নেকড়েটার আচরণ হঠাৎ বদলে যায়। সে অস্থির হয়ে চারদিকে গন্ধ শুকতে থাকে, কান খাড়া করে দাঁড়িয়ে থাকে। ছেলেটা বুঝে যায় আশেপাশে ভয়ঙ্কর কিছু আছে। আর পরের মুহূর্তেই বরফের আড়াল থেকে বেরিয়ে আসে সেই বিশাল দাঁতওয়ালা বাঘ। একই প্রাণী যে তাদের শিকারী দলের একজনকে মুহূর্তের মধ্যেই হত্যা করেছিল, এবার আবার সেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বুক কেঁপে ওঠে ছেলেটার। তবে এবার সে একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে সেই নেকড়ে যে তাকে কখনো ছেড়ে যায়নি। ঠিক তখনই নেকড়েটা গর্জন করে বাঘ তার সামনে গিয়ে দাঁড়ায়, যেন স্পষ্ট জানিয়ে দেয় আগে আমাকে পার হতে হবে। কয়েক মুহূর্ত আগেও যে প্রাণীটা ছিল সম্পূর্ণ অপরিচিত,
আজ সে নিজের জীবন বাজি রেখে বন্ধুকে রক্ষা করার জন্য প্রস্তুত। পরের মুহূর্তেই দুটো হিংস্র প্রাণী একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। বরফের ওপর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। দাঁত, নখ আর গর্জনের শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। ছেলেটা ধনুক হাতে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওদের এত দ্রুত লড়াই করতে দেখে বুঝতেই পারে না কোনটা নেকড়ে আর কোনটা বাঘ। ভুল তীর ছুঁড়ে যদি নিজের একমাত্র সঙ্গীকেই আঘাত করে বসে, সেই ভয় তাকে থামিয়ে রাখে। কিন্তু সময় যত এগোয়, নেকড়ে তার অবস্থা ততই খারাপ হতে থাকে, কারণ বাঘটার শক্তি অনেক বেশি। আর যদি এখনই কিছু না করা হয়, তাহলে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে সে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। অবশেষে সে নিজের ভয়কে দূরে সরিয়ে তীর ছুঁড়ে দেয়। তীরটা বাতাস চিরে সোজা গিয়ে বাঘটার গায়ে লাগে। প্রচণ্ড যন্ত্রণায় বাঘটা ছিটকে দূরে পড়ে, তারপর ধীরে ধীরে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে যায়। কয়েক মুহূর্ত চারপাশ একেবারে নীরব হয়ে থাকে। ছেলেটার বুক তখনও জোরে জোরে উঠানামা করছে। সে দৌড়ে নেকড়েটার কাছে যায়, কিন্তু কাছে গিয়েই তার মুখের হাসি মিলিয়ে যায়, কারণ বাঘের ধারালো নখ নেকড়েটার শরীরে গভীর ক্ষত তৈরি করেছে। রক্ত ধীরে ধীরে বরফের উপর ছড়িয়ে পড়ছে। সে দ্রুত ক্ষত পরিষ্কার করে আগের মতো গাছের ওষুধ লাগানোর চেষ্টা করে, কিন্তু এবার আঘাত অনেক বেশি গুরুতর। নেকড়েটা কষ্টে শ্বাস নিচ্ছে, তবুও তার চোখে কোনো ভয় নেই, বরং শান্তভাবে নিজের বন্ধুর দিকে তাকিয়ে থাকে, যেন বলতে চাইছে, আমি আমার কাজ করেছি, এবার তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু এত দূর একসঙ্গে আসার পর নিজের একমাত্র সঙ্গীকে এভাবে হারিয়ে ফেলতে সে কিছুতেই রাজি নয়। তাই আহত নেকড়েটাকে নিজের কাঁধে তুলে আবার পথ চলা শুরু করে। নিজের ভাঙা শরীরের কষ্ট ভুলে শুধু একটাই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। যেভাবেই হোক দুজনকেই বাঁচিয়ে বাড়ি ফিরতে হবে। চোখের সামনে কিছুই দেখা যায় না। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস শরীরের ভেতর পর্যন্ত ঢুকে যায়। প্রতিটা পদক্ষেপ নেওয়াই অসম্ভব হয়ে ওঠে। শেষ পর্যন্ত ক্লান্তিতে সে বরফের ওপর হাঁটু গেড়ে বসে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই দুজনের শরীর বরফে ঢেকে যেতে শুরু করে। এই অবস্থায় আর কয়েক মিনিট থাকলেই মৃত্যু নিশ্চিত। অচেতন হয়ে যাওয়ার ঠিক আগে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের পরিবারের মুখ, বাবার কঠোর কথা, মায়ের স্নেহ আর সেই ছোট্ট তাঁবুর উষ্ণতা। হঠাৎ করেই তার ভেতরে আবার বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। সে নিজেকে বলে, এত দূর এসে আমি হার মানব না। শেষ শক্তিটুকু দিয়ে আবার নেকড়েটাকে কাঁধে তুলে দাঁড়ায়। সামনে কোথাও না কোথাও নিশ্চয়ই একটা আশ্রয় আছে, আর যদি আজ সে হাল ছেড়ে দেয়, তাহলে এতদিনের সব লড়াই অর্থহীন হয়ে যাবে। কয়েক ঘন্টা পর প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে সে দূরে পরিচিত ধোঁয়া দেখতে পায়। সেটা কি সত্যিই তাদের গোত্রের শিবির, নাকি মৃত্যুর আগে শেষ বিভ্রম? তা না ভেবেই বাকি সব শক্তি দিয়ে সে সেদিকেই এগিয়ে যেতে শুরু করে। এতদিন ধরে যে পথটা শুধু মৃত্যু, ক্ষুধা আর একাকিত্বে ভরা ছিল, তার শেষটা হয়তো অবশেষে এসে গেছে। কিন্তু শরীর তখন আর তার কথা শুনছে না। প্রতিটা পদক্ষেপ যেন পাহাড় ঠেলার সমান কঠিন। এক কাঁধে আহত নেকড়ে আর অন্যদিকে নিজের ভাঙা শরীর। তবুও সে থামে না, কারণ সে জানে এই কয়েকটা পদক্ষেপই জীবন আর মৃত্যুর মাঝের শেষ দূরত্ব। অনেক কষ্টে সে শিবিরের একেবারে কাছে পৌঁছে যায়। ঠিক তখনই দলের কয়েকজন শিকারীর চোখে পড়ে তার অবস্থা। প্রথমে তারা বিশ্বাসই করতে পারে না যে ছেলেটাকে সবাই পাহাড় থেকে পড়ে মৃত ভেবেছিল, সে সত্যিই ফিরে এসেছে। খবরটা মুহূর্তের মধ্যেই পুরো শিবিরে ছড়িয়ে পড়ে। সবাই ছুটে আসে, আর ভিড়ের মাঝখান থেকে তার বাবা দৌড়ে বেরিয়ে আসেন। ছেলেকে জীবিত দেখে কয়েক মুহূর্ত তিনি কোনো কথাই বলতে পারেন না। এতদিনের দুশ্চিন্তা, অপরাধবোধ আর ভালোবাসা একসঙ্গে তার চোখে ফুটে ওঠে। ছেলেটা তখন প্রায় দাঁড়িয়ে থাকতেই পারছে না। হাঁপাতে হাঁপাতে শুধু একটাই কথা বলে, ও আমার সঙ্গে এসেছে, ওকে বাঁচাও। তখনই সবাই প্রথমবার আহত নেকড়েটার দিকে তাকিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়, কারণ তাদের কাছে নেকড়ে মানেই ছিল শত্রু। এমন প্রাণীকে কেউ বাঁচিয়ে বাড়ি নিয়ে আসে না। নিয়ম অনুযায়ী এখনই ওটাকে মেরে ফেলার কথা ছিল, কিন্তু ছেলেটার চোখে এমন এক অনুরোধ ছিল যেটা উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব হয়নি। বাবা ধীরে ধীরে নেকড়েটার দিকে এগিয়ে যান। কয়েকদিন আগেও যিনি ছেলেকে শিখিয়েছিলেন বন্য প্রাণীর ওপর কখনো বিশ্বাস করা যায় না, তিনিই এখন নিজের চোখে এমন এক দৃশ্য দেখছেন যা তার সব বিশ্বাস বদলে দিচ্ছে। কারণ যদি এই নেকড়েটা সত্যিই শত্রু হতো, তাহলে তার ছেলে কোনোদিনই বাড়ি ফিরতে পারত না। বরং মনে হচ্ছে এই প্রাণীটাই পুরো পথ তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। সেই উপলব্ধি বাবার কঠোর মনকেও নরম করে দেয়। ঠিক তখনই ঘটে আরেকটা অবিশ্বাস্য ঘটনা। এতক্ষণ সবাই যাকে পুরুষ নেকড়ে ভেবেছিল, সে হঠাৎ প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই একটার পর একটা ছোট্ট নেকড়ে বাচ্চার জন্ম হয়। পুরো শিবির নিস্তব্ধ হয়ে যায়। এতদিন যাদের শুধু ভয়ঙ্কর শিকারী হিসেবে দেখা হয়েছে, আজ তাদেরই অসহায় নবজাতক বাচ্চাগুলো মায়ের গা ঘেঁষে শুয়ে থাকে। সেই দৃশ্য দেখে কারো মনেই আর তাদের ক্ষতি করার চিন্তা থাকে না। এতদিনের ক্ষুধা, যন্ত্রণা, একাকিত্ব আর মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর
এই দৃশ্যটাই যেন তার সব কষ্টের সবচেয়ে বড় পুরস্কার হয়ে দাঁড়ায়। সে বুঝতে পারে সেদিন যদি আহত নেকড়েটাকে মরে যেতে ছেড়ে দিত তাহলে আজকের এই মুহূর্ত কোনোদিন তৈরি হতো না। মাঝে মাঝে সবচেয়ে ছোট্ট দয়ার কাজই ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়ে যায়। যাদের এতদিন শত্রু ভাবা হতো আজ তারাই পরিবারের অংশ হতে চলেছে। মানুষ আর নেকড়ের মধ্যে হাজার বছরের যে সম্পর্ক একদিন পুরো পৃথিবী বদলে দেবে তার সূচনা এই প্রথমবার ঘটে। হাজার বছরের পথ পেরিয়ে সেই নেকড়ের বংশধর আজ আমাদের পরিচিত কুকুর হিসেবে পৃথিবীর কোটি কোটি মানুষের পরিবারের অংশ হয়ে আছে। আর এই গল্পটি এখানেই শেষ হয়।